চারিদিকে ফজরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকছে সকল মুসলিমদের। ভোরের আলো তখনও ফোটেনি। শীতের সময় একটু দেরিতেই সূর্য দেখা দেয়। আমি তখনও আয়াসের গায়ের সাথে লেপ্টে জড়িয়ে ধরে আছি। আজানের প্রতিধ্বনি কানে আসার সঙ্গে চোখটা মেললাম আমি। মাথাটা হালকাভাবে তুলতেই দেখলাম আয়াস আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে রয়েছেন। আমি ধীরে বললাম, ভোর হয়ে গেছে? আয়াস আমার কপালে আচমকা চুমু খেয়ে বললেন, জি মহারানী, আমরা তো বাড়িতে এসেছি রাত ৩টার সময়ে। তারপরেই তো না ফ্রেশ হয়ে ছাদে এসে কান্নাকাটি জুড়েছেন। উনার কথায় মুখ বেঁকিয়ে ফেললাম আমি। আমি কি অযথা কেঁদেছি নাকি? আমার কষ্ট হয়েছে তাই কেঁদেছি। এবার মুখ ফসকে বলেই দিলাম, কাঁদব না তো হাসব? আপনি জানেন কত কষ্ট হয়েছে আমার? এখনো হচ্ছে। যেই বাপি আমাকে চোখের আড়াল করতে চাইত না সেই বাপি কিনা আমার দিকে চোখ তুলে তাকালো না পর্যন্ত। এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে কখনো? কখনো আপনার মা বাবা আপনাকে ভুল বুঝছে? আমার কথায় যেন আয়াসের চোখমুখে আধার নেমে এলো। এত সুন্দর মুখটাতে যেন কালো হয়ে শুকিয়ে এলো। আমার মাথার চুল বুলিয়ে দিয়ে উনি শুষ্ক গলায় বললেন, হুমম হয়েছে। কেউ বিশ্বাস করেনি আমায়। সবাই ফেলে গিয়েছে আমার রাগ আর জেদের জন্য। একা হয়ে গিয়েছিলাম আমি। কিসের কথা বলছেন আপনি? কারা ছেড়ে গিয়েছে আপনাকে? আমার কথায় যেন হুঁশ ফিরল। আয়াসের মাথা নাড়িয়ে আমার দিকে তাকালেন উনি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিছু না। অনেকক্ষণ হয়েছে ছাদে দাঁড়িয়ে আছো, এখন চলো দেখি নিচে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে ঘুমিয়ে নাও একটু। কাঁদতে কাঁদতে চোখমুখের অবস্থা নাজেহাল বানিয়ে রেখেছ। আমি উনার কথার উত্তর না দিয়ে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে রইলাম। উনি হুট করেই আমার উল্টানো ঠোঁটে চুমু খেয়ে বসলেন। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। চোখ বড় বড় করে সেভাবেই দাঁড়িয়ে থাকলাম। আমাকে ছেড়ে দিয়ে আমার দিকে হেলে ফিসফিসিয়ে বললেন, আরও সুন্দর করে চুমু দেব কি? কম হয়ে গেছে না? লোকটার অসভ্য কথাবার্তাতে নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালাম আমি। তারপর লজ্জামাখা লাল মুখ নিয়ে দৌড় দিলাম সিঁড়ির দিকে। সকালে। কই রে আশু, আমার নাতবউ কোথায়? একটু নিচে আয় না তোরা দুজন। এই বুড়িটা তোদের জুটি দেখে বুক জুড়াক। কথাটা বলে সোফায় আস্তে আস্তে বসে পড়লেন আয়াসের দাদিমা। আমি আর আয়াস তড়িঘড়ি করে নিচে নামলাম। দাদিমা হাত দিয়ে উনার কাছে যেতে ইশারা করতেই আমি আর আয়াস উনার দিকে এগিয়ে গেলাম। আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন দাদিমা। একবার আয়াস আর একবার আমার দিকে তাকাচ্ছেন। মুখে পান চিবুতে চিবুতে এক গাল হেসে উজ্জ্বল মুখে বললেন, বাহ, কত সুন্দর মানিয়েছে দুজনকে। যেন দুজন দুজনের জন্য তৈরি। তা আশু, এমন চাঁদের টুকরোকে অবশেষে তুইই পেলি। দাদিমার কথায় পায়ের আঙ্গুল গুটিয়ে ফেললাম আমি। দাদিমা একটু বেশিই বলছেন। আমি বাঁকা চোখে আয়াসের দিকে তাকাতেই দেখলাম আয়াস দাঁত বের করে হাসছেন। অতঃপর কয়েক ধাপ ফেলে দাদিমার পাশে ধপ করে গিয়ে বসলেন উনি। দাদিমাকে একপাশ থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বললেন, আমার না তো কার পাওয়ার কথা ছিল দাদিমা? দাদিমা আয়াসের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিকই তো, আমার হীরের টুকরো নাতির তো এমনই মায়াময় বউ হওয়ার কথা। কিন্তু আশু, তোদের বিয়ে এই দাদিমা দেখতে পেল না। এটা কি ঠিক? শেষ কথাগুলো বলেই আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন দাদিমা। তারপর তড়িঘড়ি করে বললেন, ওমা নাতবউ, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, আমার এই পাশে বসো। আমার হাত ধরে টেনে দাদিমা উনার অন্য পাশে বসিয়ে দিলেন।
তারপর আমার মুখে চারিপাশে হাত বুলিয়ে দিয়ে উনার হাত নিয়ে গিয়ে চুমু খেলেন। তারপর নম্র গলায় বললেন, শুনো, এই দাদিমাকে পর ভেবে রেখো না, বুঝলে? আমার সাথে রোজ দুবেলা গল্প করতে হবে। আমি হালকা হেসে মাথা নাড়ালাম। দাদিমা আমার আর আয়াসের ডান হাত নিয়ে দুজনের হাত মিলিয়ে স্বস্তির হাসি দিয়ে বললেন, অবশেষে আমার পরিবার সম্পূর্ণ হল। এখন শুধু তোদের বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলে সোনায় সোহাগা হবে আমার। দাদিমার কথায় মাথা নিচু করে ফেললাম আমি। এই মুহূর্তে যেন মনে হচ্ছে মাটিটা ফাঁক করে নিচে ঢুকে যেতে। লজ্জায় পায়ের আঙ্গুলগুলো নাড়াচ্ছি আমি। লজ্জা বুঝি একেই বলে। মাথা উঠিয়ে তাকাতেও পারছি না যেন। দাদিমা আমার চিবুক ধরে ঝাঁকিয়ে বললেন, দেখো দেখো, নাতবউ লজ্জা পাচ্ছে। আশু, দেখ তোর বউয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। কি রে আশু, তুইও লজ্জা পাচ্ছিস? দাদিমার কথায় আমি মাথা উঁচু করে আয়াসের দিকে তাকালাম। উনি অন্য হাত দিয়ে কপালের ঘাম মুছছেন আর আশেপাশে তাকিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছেন। উনার ফর্সা মুখে গোলাপি আভা স্পষ্ট। এমা, আয়াস রায়হানও লজ্জা পায়? উনার লজ্জা নামক অনুভূতিটাও আছে? আহা, লোকটার লজ্জারাঙা মুখটা দেখতে তো বেশ। ফিক করে হাসতে গিয়েও হাসলাম না আমি। মুখ টিপে হাসি আটকানোর চেষ্টা করছি। দাদিমা আবারও বললেন, আশু, এদিকে তাকা। লজ্জা পাচ্ছিস? আয়াস হাসার চেষ্টা করে দাদিমার দিকে তাকালেন। তারপর বললেন, দাদিমা, তেমন কিছুই না। লজ্জা পাওয়ার কি দেখলে তুমি? কথাটা বলে উঠে দাঁড়িয়ে গটগট করে ওপরে চলে গেলেন উনি। আয়াস যাওয়ার সাথে সাথে দাদিমা হু হা করে হেসে দিলেন। আমিও ফিক করে হেসে দিলাম। এভাবে হেসে খেলে পার হয়ে গেল আরও বেশ কয়েকটা দিন। এই কদিনে একটা জিনিস বুঝেছি আমি। সেটা হচ্ছে ভালোবাসা নামক অদ্ভুত অনুভূতিটা আমার মনেও হানা দিয়েছে। যে লোকটাকে আমি দুই চোখে দেখতে পারতাম না, ভয় পেতাম, ঘৃণা হতো, সেই লোকটার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আমার। এখন শুধু জানিয়ে দেওয়ার পালা। তবে কি করে জানাবো উনাকে? এমনি এমনি জানালে তো হবে না। স্পেশাল কিছু করে উনার প্রতি ভালোবাসা স্বীকার করব আমি। তবে কি স্পেশাল করা যায়? দুপুর বেলা আকাশের সাদা কালো মেঘের মাঝে সূর্য যেন ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাই চারিদিকে বেশ অন্ধকার। জানালার ধারে আনমনা হয়ে আকাশের মেঘের আনাগোনা দেখছি আমি। আম্মু, বাপি আর রুষার কথা বড্ড মনে পড়ছে আজ। আয়াস গিয়েছেন হসপিটালে। দাদিমা নিজের রুমে আছেন। সবাই যে যার কাজে ব্যস্ত। চোখ সরিয়ে ঘাড় ঘুরিয়ে বেডের ওপর থাকা ফোনের দিকে তাকালাম। একটি বার ফোন দিয়ে আম্মু আর বাপির কণ্ঠ শুনতে মনটা ব্যাকুল হয়ে উঠেছে আজ। আগোপাস না ভেবে আস্তে করে হেঁটে গিয়ে ফোনটা হাতে তুলে নিলাম। ফোনের লক খুলে বাপির নম্বর ডায়াল করলাম আমি। কানে ধরতেই একটা ঢক গিলে মুখে আরেক হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে থেকে ফোন রিসিভ করার অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরেই ফোনটা রিসিভ হয়ে ওপাশ থেকে একটা ভারী গলা ভেসে এলো। হ্যালো। আমি কাঁপা কাঁপা সুরে বললাম, হ্যালো বাপি। ওপাশ থেকে আর কোনো কণ্ঠ শুনতে পেলাম না। ফোনটা কান থেকে সরিয়ে হাতে নিয়ে দেখলাম ফোনটা এখনও কাটেনি। তবুও কেন বাপি কথা বলছে না? আবারও ফোন কাটে ধরে কাঁদো কাঁদো মুখ নিয়ে বললাম, বাপি কথা বলো না প্লিজ। তোমার এই আনি মার সাথে কথা বলবে না? এবারও কেউ ওপাশ থেকে কথা বলল না। ফোনটা হাতে নিয়ে দেখলাম কলটা কেটে দিয়েছে। ধপ করে বেডে বসে পড়লাম। চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। পানি বাড়তে থাকল। একসময় গাল বেয়ে পড়ল।
সন্ধ্যার পর বাড়িতে ফিরল আয়াস। এসেই দাদিমাকে সোফায় বসে থাকতে দেখে সেও এসে বসে পড়ল। দাদিমা চায়ের কাপে চুমুক দিয়ে চলেছেন। আয়াসকে দেখে মুচকি হেসে উনি বললেন, সবে সবে ফিরলি, যা ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আনিশা কোথায়? দেখছি না তো। দাদিমা চিন্তিত গলায় বললেন, জানি না রে আসো, দুপুর বেলা খেতে ডেকে পাঠিয়েছিলাম, আসেনি মেয়েটা, বলেছে নাকি খিদে নেই, খাবে না। বিকেল বেলা যেমন প্রতিদিন আমার সাথে গল্প করতে আসে তেমন গল্পও করতে আসেনি আজ। কি জানি কি হলো মেয়েটার, আমি তো এই পা জোড়া নিয়ে ওপরেও যেতে পারি না। আয়াস খানিকটা উত্তেজিত হয়ে বলল, কি বলছো কি দাদিমা? হঠাৎ কি হলো ওর? আচ্ছা আমি দেখছি। কথাটা বলে দ্রুত পা চালিয়ে নিজের ঘরের দিকে গেল আয়াস। ভরসন্ধ্যা বেলায় লাইট অফ করে একপাশ হয়ে শুয়ে আছি আমি। মাঝে মাঝে নাক টানছি। দরজা খোলার শব্দে অন্য পাশ ফিরে তাকালাম। অবয়ব দেখে বুঝতে পারলাম আয়াস ফিরেছে। ঘরের ভিতরে ঢুকে হঠাৎ করেই লাইট অন করতেই চোখমুখ খিচে বন্ধ করে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ খুলতেই আয়াসের চিন্তিত মুখ ভেসে উঠল। উনি এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে নিশা পাখি? এই সময় শুয়ে আছো কেন? শরীর ঠিক আছে? আমার কপালে আর গলায় হাত ছোঁয়ালেন উনি। আমি দুর্বল গলায় বললাম, আমি ঠিক আছি। ধীরে ধীরে উঠে বসলাম আমি। আমার বাহু ধরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে উনি বললেন, দুপুরে খাওয়া দাওয়া করনি কেন? আমি ব্যস্ত ছিলাম ইমার্জেন্সিতে, তাই কল দিতে পারিনি। বাড়িতে এসে জানতে পারলাম তুমি খাওনি। খাওয়ার এত অনিয়ম কেন তোমার? উনার কথা শুনে আমি মুখ কালো করে বললাম, আমি আজকে বাপিকে কল করেছিলাম। আমার সাথে কথা না বলেই কেটে দিল ফোনটা। আমার কথা শুনে আমাকে বুকে জড়িয়ে নিলেন উনি। সান্ত্বনা দিয়ে আমার চুলে চুমু খেয়ে বললেন, এজন্য কান্নাকাটি করেছ সারাদিন তাই না? এর জন্যই খাওনি নিশ্চয়। এমন করলে হয় বলো তো? তো কি করব আমি? বাপি কেন আমার সাথে কথা বলছে না? আমাকে উনার সাথে কথা বলিয়ে দিন না। বাচ্চাদের মতো আয়াসের কাছে আবদার করলাম আমি। উনি আমার গাল ধরে বললেন, হুমম দেব তো। কথা বলবে? আমি মাথা নাড়ালাম। উনি হেসে বললেন, তোমাকে কালকে রাজশাহী নিয়ে যাব। উনার কথায় আমার ভারমুখে হাসি ফুটে উঠল। অতঃপর হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি মিনমিন করে বললাম, না যাব না। বাপি আমাকে মানা করে দিয়েছে ওই বাড়ি যেতে। আমিও বলেছি আর যাব না ওখানে। ঠিক আছে তাহলে বরং আমরা কয়েকদিন অপেক্ষা করি, ততদিনে উনাদের রাগ কমে যাবে। আম্মু বাপি আমাদের ওই বাড়ি যেতে বলবে, দেখে নিও। আমি আয়াসের মিথ্যে সান্ত্বনাতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন। ডিনার সেরে দাদিমার কাছে এসে বসে আছি আমি। দাদিমা আমাকে পেয়েই নিজের গল্পে টাসর বসিয়েছেন। গল্পের টপিকটা হলো আয়াসের ছোটবেলা। আমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন আসতেই দাদিমাকে প্রশ্ন করেই ফেললাম, আচ্ছা দাদিমা, আয়াস কি ছোট থেকেই বেশ রাগচোটে ছিলেন? দাদিমা আমার হাতে পান ধরিয়ে দিয়ে ইশারায় পান সাজাতে বলে কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, ও রাগী ছিল ঠিকই, কিন্তু এতটা ছিল না। সবার সাথে হেসে খেলে কাটত। ওর এই বদমেজাজি আচরণটা শুরু হয় যখন ও ক্লাস 8-এ। হঠাৎ করেই ওর আচরণ পরিবর্তন হয়ে যায়।
তার কয়েক মাস পরেই তো আয়মান আর ইহানা আমেরিকা চলে গেল। সত্যি বলতে ওর আচরণে ওরা বেশ অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। তার ওপর আয়মান আর অভিষেকের বাবা শেয়ারে বিজনেস শুরু করতে চেয়েছিল, তাই ওকে রেখেই আমেরিকা চলে যায়। তারপর থেকে 23 দিন আয়াস খুব বাজে আচরণ করতে থাকে। বুঝতাম না কি হয়েছিল ওর। তারপর থেকে ও কেমন জানি হয়ে যায়। কথায় কথায় রাগ আর জেদ ছাড়া কিছু বুঝত না। আমি দাদিমার দিকে উৎসুক হয়ে তাকালাম আর বললাম, আয়াস কেন অভিষেককে এত সহ্য করতে পারে না দাদিমা? ছোট থেকে আয়াস আর অভিষেক, বিশেষ করে আয়াসকল, অনেক যত্নে মানুষ করা হয়েছে। কিন্তু সমস্যাটা ছিল তাদের পছন্দ সব সময় একই ছিল। এটা নিয়েই সমস্যা হয়। শুরু হয় দুজনের শত্রুতা। আয়াস তো পারলে মেরে কাহিল করে দেয় অভিষেককে। যদিও অভিষেক আয়াসের থেকে ৪৫ বছরের বড়, তবুও আয়াসের যা পছন্দ হবে সেটা ওকেই পেতে হবে, নয়তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়ত। তার ওপর যখন আয়াস দেখল আয়মান আর ইহানা ওর রাগের জন্য অভিষেককে বেশি প্রায়োরিটি দিতে থাকল, তখন আরও শত্রুতা সৃষ্টি হয়ে গেল। আস্তে আস্তে দুজনে যেন দুজনের চোখের বিষ হয়ে উঠল। দাদিমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম আমি। সব শোনার পর একটা বিষয় মাথায় আয়ত্ত করতে পারলাম না। কি এমন হলো যে হঠাৎ করেই আয়াস পাল্টে গেলেন, বদরাগী হয়ে গেলেন? গল্প করতে করতে সেখানেই বেশ রাত হয়ে গেল। আর অন্য রুমে যেতে ইচ্ছে করল না আমার। সিদ্ধান্ত নিলাম আজ দাদিমার সাথেই ঘুমাব। যেই ভাবা সেই কাজ। দাদিমার পাশাপাশি শুয়ে পড়লাম। কিন্তু বিপত্তি ঘটল কিছুক্ষণ পর। লাইট অফ করে শুয়ে পড়েছি আমরা। আমার চোখেও ঘুম নেমে এসেছে। হঠাৎ মনে হলো আমি হাওয়ায় উড়ছি। হকচকিয়ে চোখ মেলিয়ে আশেপাশে তাকালাম। আরে সত্যিই তো আমি হাওয়ায় উড়ছি। চোখ কচলিয়ে উপর দিকে তাকাতেই চমকে উঠলাম। ঘুম ঘুম কণ্ঠে বললাম, আরে আপনি আমাকে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে নির্ঘুম রেখে শান্তিতে দাদিমার সাথে ঘুমানো হচ্ছে না? চলো আজ দেখাচ্ছি তোমায়। আরে আজীব, আমি কি দাদিমার সাথে ঘুমাতেও পারবো না? আমাকে উঁচিয়ে নিয়ে বললেন, না পারবে না। দাদিমার সাথে সারাদিন থাকো, সমস্যা নাই, শুধু রাতে আমাকে সময় দিতে হবে। উনার মুখ থেকে মদের গন্ধ পেয়ে নাকমুখ সিটকিয়ে তুললাম। সন্দেহী গলায় বললাম, ড্রিঙ্ক করেছেন? উনি মাথা দুলাতে দুলাতে বললেন, ওই একটু একটু। কি করব? বউ কাছে আসছে না, তাই খেয়ে ফেলেছি। আমি হাত পা ছুঁড়তে ছুঁড়তে বললাম, নেশাখোরের সাথে ঘুমাবো না আমি। নামান আমাকে। দাদিমার কাছে যাব। রুমে নিয়ে গিয়ে আমাকে বিছানায় এক প্রকার ছুঁড়ে মারলেন উনি। তারপর আমার উপর শুয়ে উনার গায়ের ভর আমার ওপর ছেড়ে দিলেন। আমি উনার মুখ থেকে মদের গন্ধ পেয়ে চোখমুখ জড়িয়ে ধরে নিজেকে ছাড়াতে চেষ্টা করতেই উনি বললেন, ঘুমোতে কে বলেছে? ভালোবাসবে আজ আমাকে সারা রাত, তাহলেই হবে। কথাটা বলে আমার গালে চুমু খেতেই আমি গালে হাত দিয়ে মুছলাম। উনি রেগে বললেন, আমার লাভ বাইট মুছে নিলে? দ্যাটস নট ফেয়ার মায়াবিনী। এখন তো এর শাস্তি পেতে হবে। আমাকে আর কিছু বলতে সুযোগ দিলেন না উনি। আমাকে আর নিজেকে চাদর দিয়ে ঢেকে নিলেন। বুঝতে পারলাম উনি নেশায় উন্মাদ হয়ে পড়েছেন, আজ আমার নিস্তার নেই। সকাল সকাল গাল ফুলিয়ে বসে আছি। আমার ঠিক সামনে সুন্দর মতো গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে আছেন আয়াস। ইচ্ছে করছে টেনে তুলে ইচ্ছে মতো ধলায় দিতে, কিন্তু আফসোস কাজটা আমার দ্বারা হবে না। উনাকে ভেঙচি কেটে বেডের পাশ দিয়ে যেতেই হাতটা টেনে ধরতেই চমকে পিছনে তাকালাম আমি।
চোখে পাতা ঘন ঘন ফেলে হাত ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। হালকা উনার কাছে টানতেই সরাসরি উনার বুকে ওপর গিয়ে পড়লাম। আমার মুখের ওপর মাথার একগুচ্ছ চুল পড়ল। চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে আয়াস মিটমিটে চোখে আমার দিকে তাকালেন। আমাকে বিছানায় ফেলে আমার ওপর উঠে আমার হাত ধরে বললেন, সরি। আমি নাকে হাত দিয়ে চোখ বন্ধ করে বিরক্তিকর কণ্ঠে বললাম, সরুন তো, এখনো মুখ থেকে মদের গন্ধ আসছে। যান ফ্রেশ হয়ে নিন। আয়াস উঠে বসে পড়লেন। আমিও উঠে বসতে মাথা চুলকিয়ে আমার দিকে ইনোসেন্ট ফেস নিয়ে তাকালেন। তারপর গলা খাকারি দিয়ে বললেন, সরি নিশা পাখি, আসলে কালকে যা হলো তোমার সম্মতি ছাড়া আমি ইচ্ছে করে করিনি। নেশায় মাতাল হয়েছিলাম, বুঝতে পারিনি আসলে এমন কিছু হয়ে যাবে। আমি মাথা নিচু করে বললাম, সরি বললে আর অজুহাত দেখালেই সব ঠিক হয়ে যাবে? কালকের রাত তো আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, তাই না? তাই এসব নিয়ে কথা না বলাই ভালো। কথাটা বলে বেড থেকে উঠে রুম থেকে বেরিয়ে এলাম। দরজার কাছে গিয়ে মাথা এগিয়ে হালকা একটু করে রুমে উকি মারলাম। আয়াস ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের ন্যায় বসে আছে। উনার মুখ দেখেই বুঝতে পারছি উনি জন্য আফসোস করছেন। আমি মুচকি মুচকি হাসছি। হঠাৎ উনি বেড থেকে নেমে শটান হয়ে বলে উঠলেন, ধুর, কেন যে নেশায় মাতাল হয়েছিলাম। নেশায় মাতাল না হয়ে থাকলে অন্তত মোমেন্টগুলো ভালো করে ফিল করতে পারতাম। কিছুই তো ঠিক করে মনে আসছে না। আমি লোকটার কথা শুনে পুরাই ফিট হয়ে গেলাম। কি বললেন ওগুলো? ভাবলাম উনি অনুশোচনায় ভুগছেন। এত দেখি তার উল্টো। অসভ্য জানি লোক একটা। সোজা হয়ে দাঁড়িয়ে গটগট করে নিচে নেমে এলাম। এতক্ষণ সময় নিচেই দাদিমার সাথে সময় কাটাচ্ছিলাম। দাদিমাকে আপেল কেটে দিচ্ছি আর উনি খাচ্ছেন। আর টুকটাক গল্প হচ্ছে আমাদের মাঝে। হুট করে আপেল আমার মুখে গুজে দিলেন দাদিমা। আমি খেতে খেতে আপেল কাটতে থাকলাম। দাদিমা জিজ্ঞেসু দৃষ্টিতে চেয়ে আমাকে প্রশ্ন করলেন, নাতবউ, রাতে আমার সাথে ঘুমিয়েছিলি বলে আমি ঘুমানোর পর কোথায় চলে গিয়েছিলে? দাদিমার কথা শুনে বিষম খেলাম আমি। কাশতে থাকলাম। দাদিমা দ্রুত আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে খেতে বললেন। আমি পানির গ্লাস নিয়ে মুখে দিতেই পাশে কারো উপস্থিতি পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম। আয়াস বুকে হাত রেখে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছেন। উনাকে দেখে আমার কাশি আরও বেড়ে গেল। দাদিমা তড়িঘড়ি করে এসে আমার পাশে বসে পানি গ্লাস মুখে ধরলেন আর পিঠে কিল দিতে থাকলেন। আমি পানি খেয়ে খানিকটা শান্ত হলাম। দাদিমা অস্থির কণ্ঠে বললেন, এখন ঠিক আছো? আমি মাথায় নাড়ালাম। বাঁকা চোখে আয়াসের দিকে তাকালাম। উনি এবার অসহায়ভাবে তাকিয়ে আছেন। আমি চোখ সরাতেই দাদিমা আমার কানের কাছে এসে মুচকি হেসে ফিসফিস করে বললেন, আমি কিন্তু জানি তুমি রাতে কোথায় গিয়েছিলে। দাদিমার কথা শুনে চোখ দুটো রসগোল্লায় ন্যায় করে ফেললাম। দাদিমা মুচকি হেসে চোখ টিপ মারলেন। সাথে সাথে আমি ঢক গিললাম। এ তো দেখছি নাতি আর দাদি কেউ কারো থেকে কম যায় না। ঠোঁট ভিজিয়ে দাদিমার কানে কানে বললাম, আপনি কি করে এসব জানলেন? দাদিমার সাথে সাথে নিজের মুখটা কাচুমাচু করে নিল, চোখ নামিয়ে নিলেন। আমি উনার আচরণে রীতিমতো অবাক। এই মুহূর্তে যেন মনে হচ্ছে দাদিমা এখন 16 বছরের যুবতী, যার মুখ চোখে লজ্জার ছায়া ভর করেছে। মিনমিন করে অন্যদিকে তাকিয়ে বললেন, আমিও তো একসময় তোমার বয়সে ছিলাম। যখন বাড়িতে মেহমান ভরপুর হতো তখন মেয়েরা মেয়েদের সঙ্গে ঘুমাত আর ছেলেরা ছেলেদের সঙ্গে।
তোমার দাদা শ্বশুরকে রেখে আমার ঘুম আসতো না, আর তোমার দাদা শ্বশুরও আমাকে ছাড়া ঘুমাতো না। তখন তোমার দাদা শ্বশুর সবাই ঘুমিয়ে গেলে আমার ঘরে এসে আমাকে ডাকতেন। চুপি চুপি আমরা বেরিয়ে ছাদে গিয়ে জ্যোৎস্না বিলাস করতাম। ভোর হলে এসে আমরা চুপি চুপি যে যার ঘরে ঘুমিয়ে পড়তাম। ওহো, কত রোমান্টিক কাপল ছিলেন আপনারা। আমার কথা শুনে যেন দাদিমা আবারও লজ্জা পেলেন। এরই মাঝে আয়াস গলা খাকারি দিতেই আমরা হকচকিয়ে উনার দিকে তাকালাম। উনি ভ্রু কুঁচকে বললেন, কি ফিসফিস করছো তোমরা? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, কই কিছু না তো। আমার কফি? আমি ভেংচি কেটে উত্তর দিলাম, নিজের কফি নিজে বানিয়ে নিন। আমার কথায় যেন অসহায় চোখমুখ করলেন উনি। আমি ভ্রু উঁচিয়ে তাকাতেই কফি বানাতে ইশারা করলেন, আর এক কানে ধরে সরি সরি বলে চলেছেন। আহা, আমার সামনে সরি সরি আর ঘরে মনে নাই কি করি বলা হচ্ছে। যত সব ঢং। মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে এলাম কফি বানাতে। গুন গুন করে গান গাইছি আর কফি বানাচ্ছি আমি। আমার গানের মাঝে বাধা হয়ে বসল কোনো এক ঠান্ডা স্পর্শ। আমি শিউরে উঠলাম। আস্তে আস্তে স্পর্শ আরও প্রগাঢ় হয়ে উঠল। আমি পিছন ফিরে তাকানোর আগেই কেউ একটা জড়িয়ে ধরল। জানি এই কাণ্ড আর কারো নয়, স্বয়ং আয়াসের। উনি আমার কানের পিঠে চুমু খেয়ে বললেন, কার জন্য গান গাওয়া হচ্ছে শুনি? আমি কোনো উত্তর দিলাম না। নিজ মনে কফি বানাচ্ছি। উনি আমার হাত কফি মেকার থেকে ছাড়িয়ে উনার দিকে ঘুরালেন। তারপর এক কানে ধরে ইনোসেন্ট হয়ে বললেন, সরি মায়াবিনী, এমন আর কখনো হবে না। তোমার সম্মতি ছাড়া আর কখনো রোমাঞ্চ এলাও নট। তার গ্যারান্টি কি? ভ্রু কুঁচকে আমার কোমর জড়িয়ে ধরে শীতল গলায় বললেন, আর ড্রিঙ্কের ধারের কাছেও যাব না। আই সোয়ে। আমি এক গাল হেসে বললাম, গুড বয়। এখন দেখি রান্নাঘর থেকে বের হন। কেউ চলে আসবে। নো, এটা ঠিক না। তো কোনটা ঠিক? উনি আমার চুলের ভিতর দিয়ে ঘাড় ধরে বললেন, ড্রিঙ্ক করা ছাড়লাম তার জন্য কোনো গিফট পাবো না? কিসের গিফট? উনি ইশারা করে নিজের ঠোঁট দেখালেন। আমি ফিক করে হেসে পেছনে থেকে কফির কাপ ধরে উনার হাতে কাপটা ধরিয়ে বললাম, এই নিন আপনার গিফট। কফি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। উনি পেছনে থেকে বেশ জোরে সোরে বলে উঠলেন, এটা চিটিং। দ্যাটস নট ফেয়ার। দুপুর গড়িয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন ড্রয়িং রুম পেরিয়ে দাদিমার ঘরের দিকে যাচ্ছি। আমার প্রতিদিনের রুটিন এটা। দাদিমা ছাড়া তো বাড়িতে কেউ নেই যার সাথে সময় কাটানো যায়। আয়াসের মা বাবা তো এখনো আমাকে মেনে নেওয়া দূরে থাক, আমার সঙ্গে কথা বলেননি পর্যন্ত। আচ্ছা, আমি কি উনাদের ছেলেদের জন্য এতটাই অযোগ্য যে উনারা এখনো তাদের ছেলের পাশে আমাকে মেনে নিতে পারেননি? হয়তো। তাছাড়া আয়াসের তো বিয়ে ঠিকই ছিল ওর মতোই পারফেক্ট একটা মেয়ের সাথে। তার জন্যই হয়তো এখনো উনারা আমার ওপর নারাজ। কখনো কি উনাদের মন জয় করার সুযোগ পাব? আয়াসও বা কেমন? এমন একজন মেয়েকে ভালোবেসেছেন যে কোনো দিক থেকে পারফেক্ট নয়। কথাগুলো ভেবে মুখটা ভার হয়ে এলো। একরাশ কালো মেঘ এসে ভিড় করল আমার মনের শহরে। দাদিমার রুমের সামনে গিয়ে দাঁড়াতেই বাড়ির সদর দরজার কলিং বেলটা সজোরে বেজে উঠল। আমার আর দাদিমার ঘরে প্রবেশ করা হল না। কৌতূহলবশত সদর দরজার দিকে এগিয়ে গেলাম। আবারও কলিং বেল বেজে উঠল। আমি দ্রুত দরজা খুলতেই একজন ছেলেকে দেখতে পেলাম। ছেলেটা আমাকে দেখেই যেন চোখমুখ উজ্জ্বল হয়ে গেল। হাসিমুখে বললেন, ভাবি যে।
আহা কি সৌভাগ্য আমার! বাড়িতে ঢোকার সাথে সাথে ভাবিকে দেখতে পেলাম। আজকে নিশ্চয় রুষার সাথে আমার ঝগড়াটা মিটবে। অচেনা ছেলের মুখে রুষার নাম শুনে খানিকটা বিস্মিত চোখমুখ করে তাকালাম আমি কিছু বলতে যাব তার আগেই আবারও সে বলে উঠলেন, আমাকে চিনলেন না তো? আমি না বোধক মাথা নাড়ালাম। তারপর সন্দেহী গলায় বললাম, না বাট কোথাও দেখেছি আপনাকে, ঠিক মনে পড়ছে না। আর আমার ছোট বোন রুষার নাম আপনার মুখে। ফার্স্টলি লেট মি ইন্ট্রোডিউস মাই ডিয়ার ভাবি। রুষার কথা পড়ে বলছি, আমি অনির্বাণ। আপনার সাইকো লাভার। অবশ্য এখন তো খবর পেলাম হাজবেন্ডও হয়ে গেছে। যাই হক, আয়াসের খালাতো ভাই হই আমি, ওর বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। আমি চোখ ছোট ছোট করে মনে করার চেষ্টা করলাম উনাকে কই দেখেছি। কয়েক সেকেন্ড পর মনে পড়তেই আমি হাত নাড়িয়ে বললাম, ও হ্যাঁ, অনির্বাণ, মনে পড়েছে। আপনাকে কোথায় দেখেছিলাম? তো আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, নাকি আপনার এই দেবরকেও ভেতরে ঢুকতে দেবেন? আমি জিহ্বাতে কামড় দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। অনির্বাণ গটগট করে ভিতরে ঢুকে পড়লেন। তারপর আমার দিকে ঘুরে দুই হাত আমার দিকে ঘুরিয়ে বললেন, ওয়েট ভাবি, আমি এসব আপনি সম্পর্কে নেই। আমি আপনার বয়সে বড় হলেও সম্পর্কে আপনি আমার বড়। সো আপনি আমায় তুমি করে বলবেন। কিন্তু আপনি যে আমার থেকে বয়সে বড়। আমার কথায় গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড ভেবেই হুট করে বললেন, আপনি আমায় তুমি করে বলবেন, আমিও আপনাকে তুমি করে বলবো। প্রবলেম সলভড। আমি ফিক করে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি সবে এলে ঘরে গিয়ে বরং ফ্রেশ হয়ে নাও, দাদিমার সাথে দেখা করে নাও। অনির্বাণ হাত থেকে ব্যাগ রেখে বলল, নো নো ভাবি, আগে বলো তো কি করে রাতারাতি বিয়ে হয়ে গেল? আমি খবর অবধি পেলাম না। এত বড় অন্যায় আমার সাথে? বিস্মিত কণ্ঠে, কিভাবে কি হলো সেটা না হয় তোমার ভাইয়ের থেকে জেনে নিও। অনির্বাণ আঙ্গুল উঁচিয়ে চিকন কণ্ঠে বলল, ঠিক বলেছ, আসতে দাও আজ ওকে। আমি হেসে ওকে রুম দেখিয়ে দিলাম। রাতে গল্পের আসর বসেছে ড্রয়িং রুমে। অনির্বাণ তো পারলে আয়াসকে চেপে ধরে বসে আমাদের বিয়ে কি করে হলো, কবে হলো সেসব নিয়ে কথা বলেই চলেছে সে। এদিকে আমি তারিনের সাথে কথা বলে ফোনটা রেখে ওদের জন্য পাকড়া বানাতে ব্যস্ত। সন্ধ্যার আড্ডায় হালকা নাস্তা না হলে হয়। তবে তারিনকে নিয়ে আমি কিছুটা চিন্তিত। মেয়েটার গলা শুনে বুঝতে পারছি ওর মনে অবস্থা ভালো নেই। কেন ভালো নেই সেটাও বেশ ভালো করে আন্দাজ করতে পারছি। কারণটা হলো অভিষেক। অভিষেক এমন না করলেও পারত। মেয়েটা তো ওকে সত্যিকারের ভালোবেসেছিল। ওকে আগে না বুঝলেও এখন ভালোবাসা না পাওয়ার কষ্টটা হাড়ে হাড়ে বুঝি আমি। কারণ আজ আমিও যে এক ভালোবাসার কাঙাল। আমিও ভালোবেসেছি, আয়াসের ভালোবাসাকে ভালোবেসেছি। ওদিকে মেঘার বিয়েও কয়েকদিন পরে। আজ ও আমার দেশে আসার কথা আর বিয়ের কথা শুনে অনেকটাই শকড। একবারে বলে দিয়েছে ওর বিয়েতে এখন যেতেই হবে, তাও আয়াস সমেত। পাকড়া বানিয়ে সেগুলো ভেজে একটা প্লেটে তুলে প্লেটটা ট্রেতে তুলে নিলাম, সাথে পানির গ্লাস নিয়ে ড্রয়িং রুমে পা রাখলাম। এসে সোফায় বসে পাকোড়ার ট্রেটা টেবিলে রাখতেই অনির্বাণ চিৎকার দিয়ে বলে উঠল, এই শালা আয়াসের বাচ্চা, বিয়ে করেছিস জানালি না? ছি ছি, আজ আমাকে তোর বিয়ের খবর আমার প্রেমিকা রুষার কাছ থেকে জানতে হচ্ছে। এত তাড়াতাড়ি ভাবিকে পেয়ে আমাকে পর করে দিবি ভাবতে পারিনি। অনির্বাণের কথায় আয়াস অনির্বাণের গায়ে একটা সোফার কুশন মারল। তারপর কিটকিটিয়ে বলে উঠল, আমার এখনো বাচ্চা হয়নি।
হলে তারপর বলবি। আর বিয়ে হলেও তোকে কেন বলবো? প্রেম করার সময় বলেছিলি? আমি ওদের কথাবার্তা শুনে ওদের দিকে সরু চোখে তাকিয়ে নীরস গলায় বললাম, ওয়েট ওয়েট, অনির্বাণ, তোমার প্রেমিকা রুষা মানে? রুষা তোমার প্রেমিকা? অনির্বাণ আয়াসের দিকে কুশন ছুঁড়ে বলল, আয়াস তুই বল ভাবিকে। আমার আর ভাবির ছোট বোন ধানি লঙ্কার কেমিস্ট্রি। কথাটা বলে মাথা নিচু করল অনির্বাণ। আয়াস ফিচেল গলায় আমার উদ্দেশ্যে বলে উঠল, আনিশা, তোমায় একটা কথা বলাই হয়নি। তোমার ছোট বোন আমার একমাত্র শালিকা রুষার সাথে অনির্বাণের প্রেম চলছে বেশ কয়েকদিন। আমি চোখ বড় বড় করে বললাম, কি? প্রেম আর রুষা? হ্যাঁ ভাবি। তোমার বোনকে লাইনে আনতে আমার অবস্থা একদম শুটকি মাছ হয়ে গিয়েছিল। তবুও কি করতাম, তোমার ওই ধানি লঙ্কা বোনের প্রেমে পড়েছি মানাতে তো হবেই। নিজের ডিউটি ছেড়ে কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতাম, তাও পাত্তা দিত না। কিন্তু অবাক করা কাণ্ড একদিন হুট করে আমার কাছে এসে বলে, ফুচকা খাওয়াবেন? সেদিন তো ভেবেই নিয়েছিলাম যাক ধানি লঙ্কা একটু হলেও লাইনে এসেছে। কিন্তু ওমা, ও পড়ে বলে, ভাইয়া, আসলে আজকে টাকা আনতে ভুলে গিয়েছিলাম। কালকেও তো এখানে আসবেন, টাকা দিয়ে দেব। ওর মুখে ভাইয়া শুনে হার্ট অ্যাটাক করিনি, এটাই ভাগ্য। আরও কয়েকদিন পর ওকে প্রপোজ করেও ও বলে আমাকে নাকি ভাইয়ার চোখে দেখে। বিশ্বাস করো সেদিন সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। হতাশ হয়ে কলেজের সামনে যাওয়া বন্ধ করে দিলাম। হঠাৎ আমার হসপিটালে কোনো কারণে এসেছিল। আমার সাথে দেখা হয় ওর। আমাকে চরম অবাক করে হসপিটালের সবার সামনে জড়িয়ে ধরেছিল। আর বলেছিল, এই ছেলে বুঝতে পারো না? আমি তোমার প্রেমে আগে থেকেই পড়েছি। জাস্ট ভাইয়া বলাতেই কলেজের গেটে আসা বন্ধ করে দেবে? অসভ্য। তারপর থেকে শুরু হয় তোমার বোনের সাথে আমার কেমিস্ট্রি। অনির্বাণের প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমরা। ওর কথা শেষ হতেই আমরা সবাই শরীর কাঁপিয়ে হেসে ফেললাম। দাদিমাও মুখে হাত দিয়ে হাসছেন। অনির্বাণ ঠোঁট উল্টিয়ে দাদিমার দিকে চেয়ে বলে উঠল, দাদিমা, আমার এই কষ্টের স্ট্রাগল শুনে তুমিও হাসবে? কি করব বল? তোর কষ্টের স্ট্রাগল আমাদের জন্য হাসির স্ট্রাগল হয়ে উঠেছে। দাদিমার কথা শুনে আমরা আরেক দফা হেসে দিলাম। হাসির মাঝেই আমার ফোনের রিংটোন বেজে ওঠে। আমি ফোনের দিকে তাকাতেই রুষা নামটা দেখে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিই। ফোনটা রিসিভ করে কানে ধরে কথা বলতে গিয়েও থেমে যাই ওপাশে রুষার কান্নামাখা আওয়াজ শুনে। রুষার কান্নাতে হাত পা কাঁপতে শুরু করে আমার। মনে কোনো অজানা বিপদ যেন আশঙ্কা করছে। কাপা কাপা ভয়ে যে আমি বললাম, রুরুষা, কি হয়েছে? কাঁদছিস কেন? আমার কথাতে সবাই গম্ভীর দৃষ্টিতে তাকাল। অনির্বাণ তো যেন এক প্রকার অস্থির হয়ে পড়ল। ওপাশ থেকে রুষার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। কোনোমতে নিজেকে শান্ত করল সে। কান্নামাখা সুরে সে বলে উঠল, সাসা বিপু, বাপি, কি হলো, থেকে গেলি কেন? কি হয়েছে বাপির? উত্তেজিত হয়ে, বাপি স্ট্রোক করেছে। ওপাশ থেকে কথাটা কানে পৌঁছানোর সাথে সাথে কান থেকে ফোন পড়ে গেল আমার। চুপচাপ বসে রইলাম মূর্তির ন্যায়। সবাই আমার এমন নিস্তব্ধতা দেখে উত্তেজিত হয়ে পড়ল। আয়াস আমার বাহু ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করছেন, কি হলো আনিশা, কি হয়েছে? কিছু বলো। কি বলেছে রুষা? বাপির কি হয়েছে? কিছু তো বলো।
দাদিমাও আমাকে এক নাগারে প্রশ্ন করে যাচ্ছেন। অনির্বাণ কার্পেট থেকে ফোন তুলে কানে ধরল। তারপর জিজ্ঞেস করল, হ্যালো রুষা, লাইনে আছো? কি বলেছ তুমি ভাবিকে? ওপাশ থেকে কিছুক্ষণ পর ফোনটা কেটে গেল। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। অনির্বাণ চিন্তিত গলায় বলে উঠল, আঙ্কেল স্ট্রোক করেছেন আয়াস। আয়াস সোফা থেকে উঠে দাঁড়িয়ে বিস্মিত গলায় বললেন, হোয়াট? কি বলছিস? কোনো হসপিটালে আছে? সেটা জানি না। রুষা সেটা বলার আগেই ওর মা ফোন ক্যারে নিয়ে আমাকে ভাবি ভেবে অনেক কথা শুনিয়ে কল কেটে দিয়েছেন। ভাবি তুমি কান্নাকাটি করো না, আমি খোঁজ নিচ্ছি আঙ্কেল কোনো হসপিটালে আছেন। আয়াস আমাকে ধরে দাঁড় করিয়ে আমার গাল চেপে বললেন, ডোন্ট ক্রাই, আমি তোমাকে নিয়ে যাব তো বাপির কাছে কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে আনিশা। বাপি একদম ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আয়াসের কোনো কথায় আমার কান অবধি পৌঁছাচ্ছে না। শুধু বারবার মনে হচ্ছে যা হয়েছে সব আয়াসের জন্য। আজ বাপির ওই অবস্থা আয়াসের জন্য। চোখমুখ খিচে আয়াসকে সজোরে ধাক্কা মারলাম আমি। চিৎকার করে বললাম, সব আপনার জন্য হয়েছে। না আপনি আমায় বিয়ে করতেন, না বাপি আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলত, আর না আজ বাপির এই অবস্থা হতো। সব আপনার জন্য। কথাটা বলে দৌড়ে সিঁড়ি ওপরে চলে এলাম আমি। গাড়িতে বসে আছি। মনটা অস্থির হয়ে উঠেছে বাপিকে দেখার জন্য। সামনে অনির্বাণ গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত। কিছুক্ষণ আগেই ও খোঁজ নিয়েছে বাপি কোনো হসপিটালে আছে। কোইন্সিডেন্টলি বাপিকে অনির্বাণ যেই হসপিটালে বর্তমানে ডিউটিতে আছে সেই হসপিটালেই ভর্তি করানো হয়েছে। তাই দেরি না করে বেরিয়ে পড়েছি আমরা রাজশাহীর উদ্দেশ্যে। বারবার মাথায় একটা কথা ঘুরপাক খেয়ে চলেছে যে বাপির আজকে এই অবস্থা শুধু এবং শুধুমাত্র আমার জন্য। অনির্বাণের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললাম, অনির্বাণ, গাড়িটা আরেকটু তাড়াতাড়ি চালাও না প্লিজ। আমার বাহু ধরে শান্ত করে বসালেন আয়াস। আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আনিশা, তুমি এই নিয়ে 6 বার অনির্বাণকে তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করতে বলেছ। একটু শান্ত হয়ে বসো, ঠিক পৌঁছে যাব আমরা। সামনে জ্যাম দেখেছ? আপনার বাবার এমন কিছু হলে এভাবে শান্ত হতে পারতেন? খানিকটা জোরেই কথাটা বললাম আমি। আমার কথা শোনার সাথে সাথে আয়াস থম মেরে চুপ হয়ে গেল। আমার বাহু ছেড়ে দিয়ে চুপচাপ বসে রইলেন উনি। আমিও উনার থেকে দূরে মাথায় হাত দিয়ে বসে থেকে ফুপিয়ে কেঁদে দিলাম। অনির্বাণ গাড়ি ড্রাইভ করা অবস্থায় আমার উদ্দেশ্যে নরম গলায় বলে উঠল, ভাবি, কেঁদে লাভ আছে বলো? যা ঘটার ঘটে গিয়েছে। প্লিজ কেঁদো না, আমরা যাচ্ছি তো। ঠিক হয়ে যাবেন আঙ্কেল। অনির্বাণের মিথ্যে সান্ত্বনাতে শান্ত হতে পারলাম না আমি। যে কোনো বাপির কাছে তার মেয়ে সবথেকে আদরের হয়। ঠিক আমি আর রুষাও বাপির কাছে সবথেকে আদরে বড় হয়েছি। ছোটবেলায় যখন আম্মু আমাকে আর রুষাকে লাঠি নিয়ে তাড়া করত তখন বাপির পেছনে গিয়ে লুকাতাম 2 বোন। তখন বাপি আমাদের আগলে রাখত। যখন যা আবদার করেছি তা পরের দিনই পেয়েছি। আজ সেই বাপি হসপিটালে বেডে পড়ে আছে। এটা কোনো মেয়ের সহ্য হবে? যেখানে হয়তো বাপির এই অবস্থার জন্য আমিই দায়ী। নিজের কাঁধে শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে পাশে তাকালাম আমি। আয়াস আমার দিকে শীতল নজরে তাকিয়ে আছেন। মলিন মুখ খানা তার। উনার মলিন মুখটা দেখে আমার বুকটা কেঁপে উঠল। কারণ লোকটার এমন কষ্টদায়ক মুখের কারণ আমি নিজেই। আমার হাত ধরে আমার কাছে এগিয়ে এসে বসলেন আয়াস।
অতঃপর আমাকে আলতো করে জড়িয়ে ধরলেন। আমার পক্ষে লোকটার ছোঁয়াকে উপেক্ষা করার সাধ্য নেই, তাই উনার পিঠ খামছে ধরলাম আমি। এটাই সেই জায়গা যেখানে যেন আমি হাজারো দুঃখের মাঝে শান্তি অনুভব করি। কাঁদতে কাঁদতে চোখ বুজে এলো আমার। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। চোখটা আর মেলতে পারলাম না। উনার গায়ের সাথে লেপ্টে বসে রইলাম। হঠাৎ করে মাথা উঠিয়ে মিটিমিটি করে চোখ মেলিয়ে উনার চোখের দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বললাম, সরি, তখন উল্টাপাল্টা কথা বলেছিলাম। ওসব বলা ঠিক হয়নি। আসলে তখন বাপির খবর শুনে ঠিক ছিল না মাথা। কোন সময়ের কথা বলছো তুমি? কখন উল্টাপাল্টা কথা বলেছ? ভ্রু কুঁচকে আমি হাত নাড়িয়ে বললাম, ওই তো বাপির স্ট্রোক করার খবর এলো তখন যে কথাগুলো শুনালাম। উনি মলিন হেসে আমার কপালে আলতো চুমু খেলাম। আমি বেককল হয়ে ছলছল নয়নে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আসলে উনি কি ধাতু দিয়ে তৈরি? যখন থেকে আমায় ভালোবেসেছেন তখন থেকে আমি উনাকে কষ্ট দিয়ে গেছি, আর উনি আমার ওপর অত্যাচার করার পরে ঠিকই আবারও ভালোবেসেছেন। উনার কণ্ঠে ধ্যান থেকে বেরিয়ে এলাম আমি। তুমি যা বলেছ তা উল্টাপাল্টা ছিল না। আসলে ভুল তো আমারও ছিল। আমি কিছু মনে করিনি, রাগ করিনি তোমার ওপর। যদি কখনো তোমার ওপর কিছু করি তবে জেনে নিও সেটা হচ্ছে অভিমান। আর এই কয়েকটা শব্দের অক্ষর অভিমানটি যার তার ওপর করা যায় না। এটা শুধু তাদের ওপর করা যায় যারা প্রিয় মানুষ হয়। আমি উনাকে যত কাছ থেকে দেখছি ততই উনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে পড়ছি। তাই হয়তো উনাকে আর উনার ভালোবাসাকে অবশেষে ভালোবেসেই ফেলেছি আমি। আমি কিছু না বলে আবার মাথা নামিয়ে উনার বুকে চোখ বন্ধ করে মাথা রাখলাম। চোখ যখন খুললাম আয়াসের তীক্ষ্ণ আওয়াজে। খানিকটা নড়েচড়ে চোখ মুখে জড়িয়ে তাকালাম। আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলতেই মাথা উঠিয়ে উনার দিকে তাকালাম। গাড়ির আলোর ঝলকানিতে আবারও চোখ বন্ধ করে নিলাম। চোখ হাত দিয়ে ধরফরিয়ে উঠে সোজা হয়ে বসলাম আমি। আয়াসের হাত ধরে নাড়াতে নাড়াতে দুর্বল গলায় বললাম, বাবাপি, কোথায় আমরা? আমার বাপি কোথায় আয়াস? আমরা কোথায় এখন? আহা, এত অস্থির হতে নেই। বাপি যেই হসপিটালে আছেন আমরা এখন সেই হসপিটালের সামনে, ওই দেখো। আয়াস হাত দিয়ে ইশারা করে আঙ্গুল দিয়ে কাচের জানালার বাইরে থাকা হসপিটালের দিকে তাক করলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে দেরি করছি কেন? চলুন না ভেতরে, বাপিকে দেখব আমি। কথাটা বলে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেলাম। আয়াসও আমার পেছনে পেছনে নেমে এসে খানিকটা জোরে সোরে বলে উঠলেন, আনিশা, দাঁড়াও, আসতে যাও, পড়ে যাবে। আমার আসতে যাওয়ার সময় নেই এখন। বাপিকে এক নজর দেখতে পেলে তবেই আমার শান্তি, নয়তো মনটা যে শান্তি পাচ্ছে না। আয়াসও এক প্রকার দৌড়ে আমার কাছে এলেন। আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি হাত টানতে টানতে বললাম, কি হলো, যাব না আমি? ছাড়ুন না, বাপি আছে এখানে, আমি দেখব। কথাটা বলে উনার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম আমি। উনি আমার এক গাল আলতো করে ধরে আমার চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, আমরা তো এখানে বাপিকে দেখতেই এসেছি, তবে তোমাকে তো শান্ত থাকতে হবে মায়াবিনী। এমন পাগলামি করলে হবে বলো তো? আর আমরা তো জানিও না যে বাপি কোনো কেবিনে আছে। অনির্বাণ আগে হসপিটালে ঢুকেছে খোঁজ নিতে। আমরা আস্তে ধীরে গিয়ে অনির্বাণের সাথে দেখা করব। আমি মুখটা ভার করে উনার কথায় সম্মতি জানালাম। উনি আমার হাত উনার হাতের সাথে বন্দি করে আমার সাথে ধীরে ধীরে হাঁটতে লাগলেন। হসপিটালের রিসেপশনে গিয়ে পৌঁছতেই অনির্বাণকে দেখতে পেলাম আমরা।
অনির্বাণ তড়িঘড়ি করে আমাদের দিকে এগিয়ে আসছে। ও এসেই খানিকটা হাঁপানো কণ্ঠে বলল, আঙ্কেল ৫ নম্বর ফ্লোরে ৫০৪ নম্বর কেবিনে আছেন। কিন্তু প্রবলেম একটাই ভাবি, যে আপনার মা এখনো আপনাদের বিয়ে মেনে নেননি। আর অবশ্যই হয়তো আঙ্কেলের অবস্থায় উনি আরও ভেঙে পড়েছেন। তাই আপনাদের দেখলে উনি রুড বিহেভ করবে, এতে কোনো সন্দেহ নেই। কি করবে সেটা দেখা যাবে। আমার কাছে এসবের সময় নেই। আম্মুর সব ব্যবহার সহ্য করতে আমি রাজি আছি। শুধু বাপিকে দেখতে পারলেই চলবে আমার। আর এক মুহূর্ত দেরি না করে লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলাম। কারণ গভীর রাত হলেও এসব হসপিটালে মানুষের আনাগোনা সব সময় থাকে। আর তারা সচরাচর লিফট দিয়ে যাতায়াত করে। আর আমি বাপির সাথে দেখা করতে একটুও লেট করতে চাই না। সিঁড়ি দিয়ে যত দ্রুত সম্ভব উঠছি। পেছনে পেছনে আসছে অনির্বাণ এবং আয়াস। ৫ তলায় উঠে আশেপাশে তাকালাম আমি। এখনো অনেককে দেখা যাচ্ছে, কিন্তু কোন দিকে ৫০৪ নম্বর কেবিন আছে সেটা বোঝার চেষ্টা করছি। অনির্বাণ উপরে উঠে হাত দিয়ে ইশারা করল বাম দিকে। আমি সেদিকেই গেলাম। কেবিনগুলোর নম্বরের দিকে তাকিয়ে যাচ্ছি। অবশেষে ৫০৪ নম্বর কেবিন দেখে তাড়াহুড়ো করে কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। হাতের ডান পাশের বেডে বাপি শটান হয়ে সাদা চাদর জড়িয়ে শুয়ে আছে, চোখজোড়া বন্ধ করে। আমার চোখজোড়ায় পানি ভরে উঠল। দেরি না করে ছুটে গিয়ে বাপির পাশে বসে পড়লাম। বাপির হাতটা ধরে নিঃশব্দে কেঁদে দিলাম আমি। বাপি খানিকটা নড়েচড়ে উঠল। আমার কান্নার বেগ বেড়ে গেল। আয়াস এগিয়ে এসে আমার ঘাড়ে হাত রেখে ধীর গলায় বললেন, এভাবে কাঁদলে কিন্তু বাপিও ভেঙে পড়বে আনিশা। দেখো বাপির কিচ্ছু হয়নি। কোনোমতে নিজেকে সামলানোর চেষ্টা করলাম আমি। নাক টেনে বাপির দিকে তাকিয়ে বললাম, তুমি একদম ঠিক হয়ে যাবে বাপি, দেখো, চোখ মেলিয়ে দেখো, তোমার আনি মা এসেছে। দেখবে না তোমার আনি মাকে? বাপি আবারও নড়েচড়ে উঠল। এবার একটু একটু করে চোখ মেলে তাকানোর চেষ্টা করল বাপি। বাপির তাকানো দেখে আমার কান্নামাখা চেহারাতেও হাসি ফুটে উঠল। আমি কান্নামাখা গলায় বললাম, কেমন আছো বাপি? বাপি কথা বলতে গিয়েও পারলেন না, শুধু হাত নাড়ানোর চেষ্টা করছেন। আমি কিছু একটা বলতে যাব তার আগেই আম্মুর কড়া গলায় শুনতে পেলাম। অশ্রু ঝরা চোখে তাকালাম দরজার দিকে। তুই এখানে কেন এসেছিস? কথাটা বলতে বলতে এগিয়ে এলো আম্মু। তার পেছনে পেছনে ভয় ভয় এগিয়ে এলো রুষা। বাঁকা চোখে অনির্বাণের দিকে তাকালো সে। আমি উঠে দাঁড়ালাম। আম্মুর কাছে এগিয়ে যেতেই আম্মু আবারও ঝাঝালো আর কান্নামাখা মিশ্রিত গলায় বললেন, তোর এই বরকে নিয়ে দেখতে এসেছিস যে তোর বাপি বাঁচল না মরল? আম্মু, কি বলছো এসব? আম্মু আমার দিকে আঙ্গুল তুলে বলল, যা বলছি ঠিকই বলছি। যা ক্ষতি করার করেই তো ফেলেছিস। আর কি করার বাকি আছে তোর? আজ তোর জন্য আমার স্বামী বিছানায় শুয়ে আছে। আর তোর জন্যই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়িয়ে হেঁটে স্বাচ্ছন্দ্যমত চলতে পারবে না লোকটা। আমি বিস্মিত গলায় বললাম, মানে? এখনো মানে বুঝতে বাকি আছে তোর? স্ট্রোক করে ওর শরীরের অর্ধেক সাইড বিকলাঙ্গ হয়ে পড়েছে। ওসব অঙ্গ আর কখনো কাজ করবে না। বুঝতে পেরেছিস কত বড় ক্ষতি করেছিস তুই? আমি নিস্তব্ধ হয়ে গেলাম। পাজোড়া যেন অসাড় হয়ে গেল। পায়ের সকল শক্তি যেন ক্ষয় গেল। ফ্লোরে পড়ে গেলাম আমি। বাপির দিকে এক ঝলক তাকালাম। আমার হাত টেনে তুলল আম্মু। আমি দাঁড়িয়ে আম্মুকে বোঝার চেষ্টা করলাম। আম্মু রাগী কণ্ঠে বলল,
আজ এক্ষুনি এই মুহূর্তে চলে যাবি এখান থেকে, বলে টেনে আমাকে বাইরে নিয়ে যেতে লাগলো আম্মু। আমি আম্মুকে অজস্র অনুরোধ করে চলেছি, কেঁদে কেঁদে বারণ করছি আমাকে যেন বাপির কাছে কিছুক্ষণের জন্য থাকতে দেয়, কিন্তু আম্মু আমার কথা মানতে নারাজ। আয়াস এসে আম্মুর সামনে দাঁড়ালেন। আম্মু থেমে গেল। আয়াস অনুরোধ করে আম্মুকে বলে উঠল, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে আনিশাকে একটু বাপির কাছে থাকতে দিন। আপনি যদি চান আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আনিশাকে থাকতে দিন। ও অনেক আশা নিয়ে এখানে এসেছে, দরকার নেই এমন মেয়ের থাকার। ভালোই ভালোই বলছি তোমার বউকে নিয়ে তুমি বেরিয়ে যাও। এই বলে আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো আম্মু। এই চোখ রাঙানির মাঝেও আমি আম্মুর কষ্ট যেন উপলব্ধি করতে পারছি। জানি আম্মু যা করছে মন থেকে করছে না, প্রচণ্ড কষ্ট পেয়েছে আম্মু। আমি ঘাড় ঘুরিয়ে অশ্রুসিক্ত নয়ন নিয়ে বাপির দিকে তাকালাম। বাপিও অস্থির হয়ে পড়েছে। আমি আম্মুকে মলিন গলায় বললাম, আমি যাচ্ছি আম্মু, বাপির খেয়াল রেখো। কথাটা বলে বেরিয়ে আসতেই রুষাকে খেয়াল করলাম। ও চোখের ইশারায় আমাকে যেতে বারণ করল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়াসের হাত ধরে বেরিয়ে এলাম। সাথে সাথে আম্মু দরজা লাগিয়ে দিল। আয়াস আমার দিকে মলিন মুখ করে তাকালেন। চিন্তিত সুরে বললেন, সব আমার জন্য হলো। কি করে এর ক্ষতিপূরণ করব আনিশা? আমার জন্য পরিবার তোমাকে দূরে করে দিল, আপনার নয়। সব আমার ভাগ্যের দোষ। আনমনে কথাটা বলে দরজার ওপরে থাকা কাঁচ দিয়ে বাপিকে দেখলাম। বাপি এখনো কেমন জানি ছটফট করছে আর দরজার দিকে তাকাচ্ছে। আম্মু আর রুষা মিলে বাপিকে শান্ত করল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আয়াসের উদ্দেশ্যে বললাম, চলুন আয়াস, বাড়ি যাব। আয়াস মাথা নাড়ালেন। অনির্বাণ আমার মুখের অবস্থা দেখে শুকনো গলায় বলল, তুমি বাড়ি যাও ভাবি, আমি তো আছি এখানে। আয়াস, আমি আর তোদের বাড়ি যাব না, এখানেই থাকব। আঙ্কেলের জন্য বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করব। চিন্তা করো না, প্রতিদিন ইনফর্ম করব তোমায় আঙ্কেলের অবস্থা। বাপি কি আগের মতো ঠিক হতে পারবে? তোমায় মিথ্যে আশা দেব না। এমন পেশেন্টদের আগের মতো সুস্থ হওয়া ডিফিকাল্ট, তবে সঠিকভাবে সেবা যত্ন করলে অনেকটাই রিকভারি হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। আয়াস আমার চোখের পানি মুছে দিল আর ভার গলায় বললেন, একদিন তুমি তোমার পরিবারকে ফিরে পাবে নিশা পাখি, আমার ওপর ভরসা রাখো একটু। জি, তাহলে যাওয়া যাক। আমি মাথা নাড়াতেই আয়াস চলতে শুরু করলেন। আমরা দুজন হসপিটাল থেকে বেরিয়ে এলাম। সত্যি কি কখনো আর আগের মতো আমার আম্মু বাপিকে ফিরে পাব? কেটে গেছে আরও 20টা দিন। দিনরাত পার হতে বেশি সময় লাগে না, যেন চোখের পলকেই দিন কেটে যায়। তবে এই কয়টা দিন সারাক্ষণ আমি ডুকরে কেঁদেছি বাপিকে দেখতে না পেয়ে। আয়াস আমাকে বারবার সান্ত্বনা দিয়ে গেছেন আর অনির্বাণ খবর দিয়েছে প্রতিদিন। বাপির অবস্থার কোনো উন্নতি না হলেও ধীরে ধীরে রিকভারি হবে বলে আশা করা যায়। তবুও কোনো অজানা আশঙ্কায় মনটা যেন সারাদিন আনচান করে। সবে মাত্র ব্রেকফাস্ট করে এসেছি। আয়াস রেডি হচ্ছেন হসপিটালে যাওয়ার জন্য। আমি বেডের ঠেস লাগিয়ে আনমনা হয়ে বসে আছি। রেডি হতে হতে হঠাৎ আয়াস আমার মুখের সামনে চুটকি বাজাতেই হকচকিয়ে উঠি আমি। বিরক্তি লাগা চোখে আমার দিকে তাকাতেই উনি গম্ভীর গলায় বলে ওঠেন, আমার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে লাভ নেই ম্যাডাম। বাপির চিন্তায় অতিরিক্ত মগ্ন হয়ে আপনার খেয়ালই নেই যে আপনার ফোনটা বাজছে। আমি ফোনের দিকে তাকালাম।
খানিকটা হেলেদুলে ফোনটা নিতেই মেঘা নামটা জ্বলজ্বল করে উঠল। মেয়েটার সবে সবে বিয়ে হয়েছে, আজ হিসেব মতো ওর বউভাত। যদিও সে অনেক জেদ করেছিল ওর বিয়েতে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। কোনো ফাংশন বা ইভেন্টে যাওয়ার মতো অবস্থা নেই আমার, তাই যাইনি ও বলা সত্ত্বেও। অথচ ওর বিয়ে নিয়ে কত শত প্ল্যানিং করে রেখেছিলাম। কি কালার ড্রেস পরব, কোনো গানে নাচগান করব, সব ঠিক করে রেখেছিলাম। কিন্তু পরিস্থিতি এমনই হয়ে উঠল, আমার কোথাও যাওয়ার ইচ্ছেও হারিয়ে গেল। আয়াস আমার বাহু ধরে ঝাঁকিয়ে বলে উঠলেন, ফোনটা ধরো। আমি নড়েচড়ে কল রিসিভ করতেই ওপর পাশ থেকে ঝাঝালো গলা ভেসে এলো, চলবে।